নমস্কার বন্ধুরা, আমি পায়েল। কাহিনীতে আপনাদের আবারও স্বাগত। আজ আবার একটা ভিন্ন স্বাদের গল্প নিয়ে চলে এসেছি কাহিনীর মঞ্চে। কাহিনীর আজকের নিবেদন বিখ্যাত লেখক শ্রী গজেন্দ্র কুমার মিত্রের লেখা একটি অসাধারণ ছোট গল্প, অসত্যের সত্য। গল্প কেমন লাগলো কমেন্ট সেকশনে লিখে জানান প্লিজ। ভালো লাগলে প্লিজ লাইক ও শেয়ার করুন, আর কাহিনীকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তাহলে শুরু করছি আজকের গল্প। স্কুলে থাকতে রবি আমাদের ব্যাচে ভালো ছেলে বলেই গণ্য হতো। পাশও করেছিল সে ফার্স্ট ডিভিশনে, 2টো লেটার পেয়ে। কলেজে ঢুকেও প্রথমটা কোনো অমনোযোগ দেখা যায়নি। আয়ে পাশ করার পর হঠাৎ যে কি হলো, লেখাপড়া ছেড়ে দিয়ে যাকে বলে হল্ল হল্ল করে ঘুরে বেড়াতে লাগলো। আমরা অনুযোগ করলে হাসতো শুধু, বেশি পিড়াপিড়ি করলে বলতো, আফটার অল এসব লেখাপড়ার কি উদ্দেশ্য বলতে পারিস? এতে না হয় জ্ঞানার্জন, না হয় সৎ ভদ্র নাগরিক হবার শিক্ষা লাভ। চৈতন্যদেব যাকে বলেছেন অফল শাস্ত্র, এ তাই। না ভাই, এতে আর আমার রুচি নেই। তাহলে তাহলে কি করবি এখন? প্রশ্ন করলে আবারও তার অধর প্রান্তে সেই রহস্যময় হাসি দেখা যেত। বলতো, দেখি করবই যা হয় কিছু, তবে কিছু তাড়া নেই। কিছু একটা করে খাবার পক্ষে যেটুকু লেখাপড়া শিখেছি তাই ঢের। আফটার অল পয়সা রোজগার করা হয় কপালে আর বুদ্ধিতে, ওর জন্য লেখাপড়া লাগে না। আর সবাইকে যে নিয়ম ধরে তারিখ ধরে কিছু একটা করতেই হবে, হয় ছাঁচে ঢালা লেখাপড়া, নয়তো ছাঁচে ঢালা চাকরি, তারই বা মানে কি? আফটার অল লাইফটা এত কিছু ইম্পর্টেন্ট নয়। আফটার অলটা ওর মুদ্রা দোষ, কিন্তু অকস্মাৎ এত দার্শনিক হয়ে উঠল কেন আর কি করে, সেইটাই ঠিক ভেবে উঠতে পারলুম না আমরা। অবশ্য তারা ওর সত্যি ছিল না। এখনই কিছু না করলে খেতে পাবে না সেরকম অবস্থা ওর নয়। বাবার একমাত্র ছেলে রবি, বাবার অবস্থাও মন্দ নয়। তিনি তার পৈতৃক সূত্রে অনেকগুলি ওকালতির বাধা মক্কেল পেয়ে গিয়েছিলেন। ইহজীবনে জীবিকার জন্য চিন্তা করতে হয়নি তাকে। অবসর এত ছিল যে পরলোকত্ব নিয়ে রাশি রাশি বই পড়তেন, লিখতেনও কিছু কিছু। সেগুলো কখনো কখনো ইংরাজি কাগজে ছাপাও হতো। ফলে মক্কেল আর ভূত, এর মধ্যেই তার দিন কেটে যেত। ছেলের দিকে বিশেষ মনোযোগ দেবার অবসর পেতেন না তিনি। আর মা, তার একমাত্র ছেলেকে পুজো করতেন বলতে গেলে। তাকে তিরস্কার করা কি কোনো অনুযোগ জানানোর কথা তো চিন্তাই করতে পারতেন না। রবি অবশ্য কলেজ ছাড়লেও লেখাপড়া ছাড়ল না। যে ছকে বাঁধা জীবনে ওর ঘোরতর আপত্তি, মোটামুটি ওর জীবনটা সেই একই রকম ছকে বেঁধে ফেলল। বেলা 8টা অবধি ঘুমিয়ে ওঠে। চা, জলখাবার, কাগজ পড়া, দাড়ি কামানো এবং স্নান আহার ইত্যাদিতেই দিব্যি বেলা 12টা পর্যন্ত কাটিয়ে দিত। তারপর বেরিয়ে চলে যেত ইম্পেরিয়াল লাইব্রেরিতে, এখন যেটা ন্যাশনাল লাইব্রেরি আখ্যা হয়েছে। কি পড়তো তা ঈশ্বরই জানেন। মোদ্দা কথা, সেখান থেকে বেরিয়ে পড়তো গোটা চারেকের মধ্যেই। তারপরের আচরণটাই সবচেয়ে দুর্বোধ্য, আপত্তিজনক বোধ হতো অত্যন্ত আমাদের কাছে। লাইব্রেরি থেকে বেরিয়ে সোজা চলে যেত গঙ্গার ধারে। তাতেও আপত্তি ছিল না। গঙ্গার ধারে বেড়াতে আমরাও যেতুম মধ্যে মধ্যে, কিন্তু রবির যাওয়া ছিল অন্য রকমের। সে সেখানে গিয়ে যত রাজ্যের মাঝি, মাল্লা আর জাহাজের সারেঙ্গেদের সঙ্গে মিশত। তাদের সঙ্গে বসে দাঁড়িয়ে আড্ডা দিয়ে সময় কাটিয়ে দিত সন্ধ্যের পর পর্যন্ত। একদিন তো রাত 9:30, 10টা বেজে যেত তার বাড়ি ফিরতে। আড্ডা দিত কথাটা একটুও বাড়িয়ে বলছি না। 2-1 দিন আমরা কৌতূহলবশতই খুঁজে খুঁজে ওকে বার করেছি। দূর থেকে দাঁড়িয়ে দেখেছি কাউকে সে হয়তো পয়সা খরচ করে চা খাওয়াচ্ছে, কারোর সঙ্গে বসে নিজে চা খাচ্ছে, কাউকে আবার বিড়ি খাওয়াচ্ছে, কাউকে সিগারেট, হয়তোবা
তাদের কারোর আধপোড়া সিগারেট থেকে নিজেরটাও ধরিয়ে নিচ্ছে। তার সেই অধর সুধার রসসিক্ত সিগারেটটা সযত্নে হাতে ধরে। এমনই ঘনিষ্ঠ অন্তরঙ্গতা হয়ে গেছে তাদের সঙ্গেও। এরপর স্বভাবতই আমাদের সঙ্গে রবির সম্পর্কটা শিথিল হয়ে এলো। বন্ধুত্ব ভালো, বন্ধুর জন্য কিছুটা ত্যাগ স্বীকার করা উচিত, এ বিষয়ে আমাদের কারো দ্বিধা কি দ্বিমত ছিল না। তাই বলে এতটা বরদাস্ত করা কঠিন। আমাদের মধ্যে নকুলই সবচেয়ে ভালোবাসত রবিকে। স্কুলে থাকতে ওদের আমরা বলতুম মানিকজোর। সেই নকুলও বলতে বাধ্য হলো, বড্ডই ছোট লোক ঘেঁষা হয়ে গেছে রবিটা, ওর সঙ্গে আর আমাদের বন্ধুত্বের সম্পর্ক রাখা শোভা পায় না। এই প্রবৃত্তি ওর কেমন হলো বল দেখি? কি বংশের ছেলেও, সে কথাটাও একবারও ভাবে না। আশ্চর্য। অবশ্য রবি যে আমাদের সঙ্গে সম্পর্ক রাখার জন্য খুব একটা ব্যগ্র, অথবা আমরা একটু ছাড়ো ছাড়ো ভাব দেখানোতে খুব যে একটা দুঃখিত বোধ করেছে, তাও মনে হলো না। সে তার জগৎ নিয়ে বেশ মেতে রইল। মাঝে মাঝে কদাচিৎ কখনো যদি দেখা হতো সিনেমায়, বিদেশি নাচ গানের ছবি বা ওয়েস্টার্ন যাকে বলে, আমেরিকার প্রথম যুগে পশ্চিম আমেরিকার বসতি শুরুর সময়কার মারামারি কাটাকাটির ছবি, এইসব ছবি বেশিরভাগ দেখতে আসতো সারেং বন্ধু বান্ধবদের নিয়ে। ও গাটের পয়সা খরচ করে ছবি দেখাতো ওদের, চা কিংবা খাবার খাওয়াতো, হয়তোবা ছবির শেষে কোনো বারে নিয়ে গিয়ে মদও খাওয়াতো। ওরই যে সব খরচা, এ সম্বন্ধে কোনো সন্দেহেরই অবকাশ থাকতো না আমাদের। ওদের সঙ্গে হয়তো নিজেও মদ ধরেছে, কে জানে। এইভাবে বেশ কিছুদিন যাওয়ার পর আমরা যখন কেউ এমএ পড়ছি, কেউ বা কলেজের পালা শেষ করে চাকরি বাকরিতে ঢুকে পড়েছি বা উমেদারি করছি, হঠাৎ একদিন শুনলুম রবি বিলেত গেছে। শুনলুম প্রথম নকুলের মুখে। সে কি রে? অবাক হয়ে প্রশ্ন করলুম ওকে। রবি বিলেত গেছে? কে বলছিস তুই? এই দেখ না, চিঠি দিয়েছে ওখান থেকে। চিঠিখানা খুলে দেখালো নকুল। আমরা 4-5 জন জড়ো হয়েছি কার্জন পার্কে, চীনাবাদামের বরাদ্দ হাতে নিয়ে। যে কজন বসেছি তার মধ্যে এক শৈলেশ ছাড়া সবাই বেকার এখনো। শৈলেশও সবে ঢুকেছে কি একটা সওদাগরি অফিসে। সুতরাং কথাটা শোনা মাত্রই কেমন যেন একটা ঈর্ষার কামড় অনুভব করলুম সবাই। সকলে চিঠিখানার ওপর হুমড়ি খেয়ে পড়লুম বলতে গেলে। বিলেতের খাম, বিলেতের পোস্টমার্ক সবই ঠিক, সন্দেহের কোনো কারণ নেই। বক্তব্য স্পষ্ট, জাহাজে গেছে, পথে খুব কষ্ট হয়েছে। সি সিকনেসে জাহাজে কত কি খেতে দেয় কিছুই সে খেতে পায়নি, ওই অসুখের জন্যই। এইসব লিখে যেদিন প্রথম লন্ডনের চেরি ক্রস স্টেশনে পা দেয়, কি ভীষণ থ্রিল হয়েছিল মনে। টেমস নদী পার হবার সময় পুলের ওপর থেকে পার্লামেন্ট হাউস দেখে সবার অলক্ষ্যে একটা নমস্কার করে নিয়েছিল কেমন করে, তারই বিস্তৃত বিবরণ দিয়েছে। এখনো কোনো বাসা ঠিক হয়নি, পাকা ঠিকানা একটা ঠিক হলে জানাবে বলেছে। এই প্রতিশ্রুতি দিয়েই দীর্ঘপত্র শেষ করেছে সে। অনেকক্ষণ ধরে নীরবে বসে পরস্পরের মুখ চাওয়াচাই করলুম আমরা। যাকে খরচের খাতায় ধরে রেখেছিলুম, যার সম্বন্ধে অবজ্ঞার শেষ ছিল না মনে মনে, ইদানিং করুণার চোখে দেখতে শুরু করেছিল, হঠাৎ তার এই অপ্রত্যাশিত ভাগ্য পরিবর্তনে কেউই খুব সুখী হলুম না বলা বাহুল্য। হঠাৎ বিলেতেই বা গেল কেন? কি শিখতে গেল? পড়াশোনা করতে গেল, নাকি কোনো চাকরি বাকরি, নাকি কোনো কারখানায় ট্রেনিং নিতে? কদিন থাকবে সেখানে? আচ্ছা, খরচা দিল কে? কোনো স্কলারশিপ জোগাড় করলো নাকি? কি বা স্কলারশিপ পাবে সে? কিসেই বা ওর যোগ্যতা আছে? ইত্যাদি সহস্র প্রশ্নে আমরা পরস্পরকে জর্জরিত করে তুলতে লাগলুম। উত্তর কেউই জানে না, কারণ দীর্ঘকালের মধ্যে কেউ আমরা ওর বাড়ি যাইনি, দেখাও হয়নি, কোনো খবরই রাখি না বলতে গেলে। বেশ কিছুদিন হলো আমাদের জীবন থেকে সম্পূর্ণ মুছে গিয়েছে সে।
তার অস্তিত্ব ভুলেই বসে আছি আমরা। এর দিন সাতেক পরে আমিও একটি চিঠি পেলুম। স্ট্যাটফোর্ড অন অ্যাভেন থেকে চিঠি লিখেছে সে। এতে খবর আরো কম, উচ্ছ্বাসই বেশি। লিখেছে, এখানে এসে তোর কথায় সর্বাগ্রে মনে পড়ল রে, তুই শেক্সপিয়ার বলতে অজ্ঞান হোস। এখানে এলে কি খুশি না হতিস তুই, সেই কথাই ভাবছি কেবল। আমি তো তোদের তুলনায় মুখ্যু সূক্ষ্ম মানুষ, তবু আমারই রোমাঞ্চ হচ্ছে। কোনোদিন যে এ মাটিতে পা দিতে পারবো তা তো ভাবিনি। এ তো তীর্থ বলতে গেলে। সময় কম, তবু এক ফাঁকে পালিয়ে এসেছি। একবার যখন বিলেতের মাটিতে পা দিয়েছি, কোনোটা বাদ দেব না। ডিকেন্সের বাড়ি, ওয়ার্ডসওয়ার্থের জায়গা সব দেখে নেব। এর পরের চিঠি পেল মুকুল, প্যারির অ্যাফেল টাওয়ার থেকে লেখা। লিখেছে, গোনা 2 দিনের জন্য এসেছি, কিন্তু প্যারি ছেড়ে আর যেতে ইচ্ছে করছে না। মনে হচ্ছে এখানে ভিক্ষে করে খাবো তাও ভালো। এ যেন ঠিক আমার ধারণার স্বর্গ। নকুল রবির দ্বিতীয় চিঠি পেল ইংল্যান্ড থেকেই। স্কটল্যান্ড যাবার পথে ট্রেন থেকে লিখেছে, ঘূর্ণিঝড়ের মতো ঘুরতে হচ্ছে রে, হুইলউইং ট্যুর যাকে বলে। কোনো ঠিকানায় তাই দিতে পারছি নে, অথচ তোদের খবর পাওয়ার জন্য কি যে হচ্ছে। আমাকে তো তোরা একেবারে বাজে খরচের খাতায় ধরে নিয়েছিলি। ভালোই ভালোই ফিরতে পারি তো এর জবাব দেব। তুই যদি এক কাজ করিস তো ভালো হয়, সামনের সপ্তাহে আবার লন্ডনে ফিরব। আমার এই বন্ধুর কেয়ারে যদি একখানা চিঠি দিস তো আমি ঠিক পাবো। এমনি জাস্ট তোদের একটা খবর নেওয়ার জন্য। মাকেও আমি এই ঠিকানায় চিঠি দিতে বলেছি। ঠিকানাও দিয়েছে একটা, ইংরাজি নাম, লন্ডন শহরের ঠিকানা। ওয়েন্ট এন্ড, মানে বড় লোকের জায়গা আর কি। বেছে বেছে বন্ধু বেশ ভালোই করেছে ছোকরা। শুধু ঈর্ষা নয়, মনে মনে কিছুটা তারিফ করতেও বাধ্য হলুম। যে পাকে নেমে গিয়েছিল সেখান থেকে এই উঁচুতে ওঠা বাহাদুরি আছে বই কি। কে জানতো ওর মধ্যে এত দূর শক্তি আছে। যে নকুল ওর ওপর সবচেয়ে বেশি খড়গহস্ত ছিল, সেও স্বীকার করল। তা যাই বল, শুধু তো আর ওই ছোট লোকগুলোর সঙ্গেই আড্ডা দেয়নি, প্রত্যহ লাইব্রেরি গিয়ে পড়াশোনাও তো করেছিল। সেটাও ভেবে দেখতে হবে বই কি। ডক্টর জেকিল আর মিস্টার হাইড শুধুই কবির কল্পনা নয়, এই দুটো মিলিয়েই তো মানুষ। ওর মধ্যে যে ডক্টর জেকিলের জয় হয়েছে তার কারণ ওদের বংশের ঐতিহ্য। রবি দেখলুম শুধু ওর বন্ধুদের নয়, ওর প্রাক্তন শিক্ষক বা অধ্যাপকদেরও মনে করে চিঠি দিয়েছে। মধ্যে একদিন হেডমাস্টার উপেনবাবুর সঙ্গে দেখা হলো আমাদের। তিনি স্নেহোজ্জ্বল মুখে বললেন, কিরে, ভালো আছিস তো? কি করছিস এখন? হ্যাঁ রে, রবিটা কি পড়তে গেল রে বিলেতে? এত কথা লিখেছে স্টুপিডটা, সেই কথাটাই শুধু লেখেনি। ও, আপনাকেও লিখেছে বুঝি? হ্যাঁ রে, একখানা কেমব্রিজ থেকে আর একখানা গ্লাসগো থেকে। ওদের রোম থেকেও একখানা কার্ড ছেড়েছিল। সব মনে আছে ছোড়ার। লিখেছে, রোমানদের কত গল্প আপনার মুখে শুনেছি। আপনি কেবল বলতেন, বড় হয়ে বনের বইখানা পড়িস, ইতিহাস এমন উপাদেয় করে কেউ লিখতে পারবে না। সে কথা তখন শুনিনি, আজ সেজন্য আফসোসের সীমা নেই। এখানে এসে পর্যন্ত কেবল আপনার কথাই মনে পড়ছে বলে সগর্বে চেয়ে রইলেন উপেনবাবু। তার দাড়ির জঙ্গল ভেদ করে স্নেহ ও ছাত্রগর্ব ঝরে পড়তে লাগলো মুখের হাসি থেকে। উপেনবাবু একা নন, দেখলুম কলেজে আমাদের ইতিহাস পড়াতেন ক্ষীরোদবাবু, তাকেও একখানা চিঠি দিয়েছেন রোম থেকে। ক্ষীরোদবাবু এখন কোনো মফস্বল কলেজে পড়ান। কি একটা কাজে কলকাতায় এসেছিলেন। হঠাৎ সেদিন চৌরঙ্গীর মোড়ে দেখা হয়ে গেল। তিনিও আনন্দে গদগদ রবির চিঠি পেয়ে বললেন, আরে আমার এই নতুন ঠিকানার খোঁজও রেখেছিল রবি, তাকে জানতো। ওইখানেই তো চিঠি দিয়েছে। লিখেছে, এখানে এসে পর্যন্ত কেবলই আপনার কথা মনে পড়ছে।
আর মনে মনে আপনাকে প্রণাম জানাচ্ছি বারবার। খুবই খুশি হয়েছেন দেখলুম ক্ষীরোদবাবু। পুরনো ছাত্রের এই মনোযোগ ও উক্তিতে প্রাণ খুলে রবিকে তিনি আশীর্বাদ করতে লাগলেন। উচ্ছ্বাসের প্রথম তরঙ্গ মিলিয়ে যেতে স্বভাবতই চিঠিপত্রগুলো বিরল হয়ে এলো, তবে একেবারে বন্ধ হলো না। 6 মাসের মধ্যে আমি একটা, নকুল দুটো, সুধীর একটা। জানাশোনার মধ্যে এই কটা চিঠির হিসেব জানি, সবই ইংল্যান্ড থেকে লেখা। আমার আর সুধীরেরটা তো খাস লন্ডন থেকে, ঠিকানা সেই বন্ধুর। বুঝলুম ইংল্যান্ডে ওর আসল কর্মক্ষেত্র কিংবা শিক্ষাক্ষেত্র, প্যারি কিংবা রোম ফাঁকে ফাঁকে ঘোরা। সর্বশেষ চিঠি পাবার মাস দুয়েক পরে একদিন শৈলেশে খবরটা দিল রবি নাকি দেশে ফিরছে। শুধু ফিরছে তাই নয়, এক বিখ্যাত সওদাগরি ফার্মে চাকরি পেয়েছে সে। ফার্মের নামটা শুনে আমাদের অনেকেরই মুখ ঈর্ষায় কালো হয়ে গেল। কাজটাও শুনলাম নতুন ধরনের, এক্সপ্ল্যানেশন অফিসার। এক কথায় ডেভেলপমেন্টের কাজ আর কি, অর্থাৎ কাজ কম মাইনে বেশি। শৈলেশের সঙ্গে নাকি দেখা হয়েছে, চৌরঙ্গির এক রেস্তোরাঁ থেকে লাঞ্চ খেয়ে বেরোচ্ছিল। শৈলেশ বললে পাক্কা সাহেব একেবারে, মুখে চার্চিলের মতো মোটা চুরুট, ওই রকমই নাকি গোলগাল হয়ে এসেছে বিলেত থেকে। শৈলেশে খবর দিল বিলেতে নাকি শুধু বড় বড় ফার্মের অফিসগুলো ঘুরে ঘুরে স্টাডি করে বেরিয়েছে সে, কি করে সেখানে কি কাজকর্ম চালায়। শৈলেশের আন্দাজ মাইনে ওর 1000 টাকার কম নয়, এছাড়াও বোধহয় নানা রকমের অ্যালাওয়েন্স আছে। আমাদের মধ্যে একটা অকথিত অব্যক্ত বোঝাপড়া হয়ে গেল, বড় অফিসার হয়েছে। বিলেত ফেরত বলেই যে আমরা হ্যাংলার মতো গিয়ে ঘনিষ্ঠতা করব তা হবে না। রবি আমাদের সঙ্গে দেখা করতে না এলে আমরা এই শহরে তার পুনরাগমনের অস্তিত্বই স্বীকার করব না। কোনো আলোচনা না করেই আমরা বেশ একমত হয়ে গেলুম। সকলেই এক বাক্যে এই মনোভাব প্রকাশ করলুম পরস্পরের সঙ্গে দেখা হবার সঙ্গে সঙ্গেই। একমাত্র ঈর্ষার সূত্রেই আমাদের দেশে এতগুলি মন একটি সিদ্ধান্তের মালায় গাঁথা সম্ভব। কিন্তু এ চুক্তি রাখা সম্ভব হলো না। আমাকেই যেতে হলো সর্বাগ্রে, লাজ লজ্জার মাথা খেয়ে। আমার এক ভাগ্নে রেলে চাকরি করতে করতে অফিস থেকে ক্যানাডা যাবার সুযোগ পায়, কিন্তু ক্যানাডা অবধি না গিয়ে সে ইংল্যান্ডে নেমে পড়ে। বাড়িতে চিঠি দেয় তার বহুদিনের ধ্যান সে বিলেতে গিয়ে লেখাপড়া করবে। আমরা যেন কোনো চিন্তা না করি, সে ওখানেই চাকরি পেয়ে গেছে একটা, নিজের পড়ার খরচ সে নিজেই চালিয়ে নেবে। তারপর আর একখানা মাত্র চিঠি দিয়েছিল বাড়িতে, সে আজ বছর 2 ওপর হয়ে গেল। সেই থেকেই আর কোনো খবর নেই। খবর একেবারে না থাকলে বরং ভালোই হতো, 2-একটা উড়ো খবর যা এসেছে তা আদেও ভালো নয়। সে নাকি ঘোরতর মাতাল হয়ে গেছে, পড়াশোনা কিচ্ছুই করে না, মাতাল হয়ে পথে পথে ঘোরে। বাঙালি কাউকে দেখলে তার কাছে গিয়ে ভিক্ষে চায়, আর কিছু হাতে পড়লেই গিয়ে মদ খেয়ে সেটা উড়িয়ে দিয়ে আসে তৎক্ষণাৎ। ফলে এদিকে তার মা কেঁদে কেঁদে অন্ধ হতে বসেছে, আমার ভগ্নিপতিও পাগল হবার দাখিল। এর মধ্যে কি সূত্রে যেন খবর পেয়েছেন, দুজনেই এসে চেপে ধরলেন। রবি চৌধুরী আমার বিশেষ বন্ধু, সে বহুদিন বিলেতে ছিল, গোটা ইংল্যান্ডটা নাকি চষে ফেলেছে সে, নিশ্চয়ই বহু পরিচিত লোক আছে সেখানে। তাকে ধরে ছেলেটাকে ফিরিয়ে আনার একটা ব্যবস্থা করতেই হবে। কাটিয়ে দেবার অনেক চেষ্টা করলুম, কিন্তু দিদি কোনো কথাই শুনলেন না। শেষে যখন পায়ের কাছে মাথা খুঁড়তে শুরু করলেন তখন আর না বলতে পারলুম না। গুটি গুটি একদিন অফিসে গিয়ে হাজির হলুম। রবি অবশ্য খুবই খাতির করল। বেয়ারা গিয়ে স্লিপ দিতেই নিজে বেরিয়ে এসে 2 হাতে আমার করমর্দন করে ঘরে নিয়ে গিয়ে বসালো। তারপর বেয়ারাকে কফির ফরমাশ করে বলে দিল, এখন কেউ যেন দেখা করতে এলে সে বলে দেয় সাহেব খুব ব্যস্ত, ঘণ্টাখানেকের আগে দেখা হবে না। অতঃপর আমার দিকে চেয়ে স্মিত প্রসন্ন মুখে বলল, তারপর কি খবর বল, এতদিনে গরিব বন্ধুকে মনে পড়ল? একটু অস্বাচ্ছন্দ্য বোধ করছিলুম বইকি,
পা ডুবে যাওয়া কার্পেট, দেহ ডুবে যাওয়া নরম চেয়ার, ঝকঝকে ফার্নিচার, সামনে ওই দামি নিখুঁত পোশাক পরা সাহেব, তার মুখে আবার ওই চারচিলীয় চুরুট। সামান্য সাধারণ ধুতি পাঞ্জাবি পরা আমি এখানে একেবারেই বেমানান। তবু পাল্টা অভিযোগই করলুম, মনে কি তোমারই পড়েছিল ব্রাদার? তুমিও তো খোঁজ নাওনি। কি ভরসায় নেব বল ভাই? তোরা তো আমাকে আউটকাস্ট, যাকে বলে অপাংতেও করে রেখেছিলি। দেখা করতে গেলে যদি মুখ ফিরিয়ে নাও, তাই যায়নি। তাহলে চিঠিগুলো লিখেছিলি কি ভরসায়? দ্যাটস অ্যানাদার থিং। সে চিঠি না লিখে থাকতে পারেনি বলেই লেখা। তাছাড়া চিঠির তো আর চক্ষু লজ্জা নেই, না পড়ে ফেলে দিলেও আমি টের পাবো না, আমার অপমানও বোধ হবে না। তাই এ তো তোর বাজে কথা রবি। ওর হৃদ্য ব্যবহারে আর একটু সাহস বেড়েছে ততক্ষণে। তখন কি কারণে তোকে এড়িয়ে চলতুম তা কি তুই বিলক্ষণ জানিস না? সে তুই আর এ তুইতে আকাশ পাতাল তফাৎ। তাই নাকি? তা সে কি করে জানলি? রবির দৃষ্টিতে কৌতুকের সঙ্গে যেন একটা প্রতিহিংসার আনন্দ খেলে গেল। মানুষের স্বভাব কি এত সহজে বদলে ফেলা যায় রে? মোটা মাইনে চাকরি আর দামি কাটা পোশাকেই মানুষটা বদলে গেছে, এটা ধরে নিলি কি করে? সে যাকগে, আফটার অল এতকাল পরে দেখা, এখন সব ঝগড়া থাক। তুই কি করছিস বল? আর নোকলেটা, ও শুনছি পোর্ট কমিশনারে ঢুকেছে। এমএ পাশ করে ওই চাকরি, সকাল 8টায় হাজিরা দেওয়া। খবর দেখলুম সে সকলেরই ডাকে, কে কি করছে, কে বেকার আছে সব। অর্থাৎ আমাদের সম্বন্ধে এখনো তার কৌতূহল ও আগ্রহ যথেষ্ট। সুতরাং আরও একটু জোর পেলুম মনে মনে। আরও 2-4টে কথার পরেই আমার আসল বক্তব্যটা খুলে বললুম। দেখলুম শুনতে শুনতেই গম্ভীর হয়ে উঠল সে। তারপর আমার বলা শেষ হতে না হতেই আমাকে বলল, তা আমাকে এক্স্যাক্টলি কি করতে হবে? ওই তো বললুম না, ওখানে তোর যেসব জানাশোনা বন্ধু বান্ধব আছে তাদের একটু চিঠি লিখে কোনো মতে যদি এখানে চালান করাতে পারে, খরচ যা লাগে সব আমরাই দেব। আর যিনি এসে ওকে জাহাজে তুলে দেবেন তারও সমস্ত ইনসিডেন্টাল খরচ শুদ্ধ। একবার এখানে এসে পৌঁছলে তার বাবা মা বুঝবে, ধরে রাখতে পারলে রাখবে, না হয় সে তাদের দায়িত্ব। অনেকক্ষণ মাথা হেট করে বসে বসে একটা প্যাডের ওপর পেন্সিল দিয়ে আঁচড় টানতে লাগলো রবি। ধুমায়িত চুরুটটা ছাইদানির ওপর রাখা অবস্থায় জ্বলতে জ্বলতে নিভে গেল, সেটাও খেয়াল করল না। প্রায় মিনিট 10 পরে মুখ তুলে তাকালো, স্থির দৃষ্টিতে আমার মুখের দিকে চেয়ে বলল, সত্যি কথাই বলছি, তুই বিশ্বাস করবি কিনা জানি না, বিলেতে আমার তেমন কোনো বন্ধু নেই। হতাশ যেমন হলুম, বিরক্তও হলুম এই নির্লজ্জ মিথ্যে কথায়। তবু শান্ত স্বরেই বললুম, বিশ্বাস করাটা কঠিন বই কি। আরও একটু চুপ করে রইল সে। তারপর ঈষৎ একটু অপ্রতিভের মতোই হাসি হেসে বলল, তোকে একটা সত্যি কথাই খুলে বলছি ভাই, উইথ দ্য রিকোয়েস্ট, এখন অন্তত কিছুদিন কাউকে বলিস না। অবশ্য আমার যিনি বস তিনি যাতে ইংরেজ কাজ বোঝে। আমার দ্বারা প্রচুর উন্নতি হয়েছে এদের এই অল্প দিনেই, এখন টের পেলেও ছাড়বে না সে। তাছাড়া ঠিক ধাপ্পাবাজি যাকে বলে কাগজে কলমে, তা আমি করিনি। কেউ আমার কাছ থেকে কোনো কাগজপত্রও চায়নি, কিছু লিখে দিতেও বলেনি, স্পষ্ট কোনো মিথ্যেও বলিনি। তবু আফটার অল একটু এম্বারাসড হয়ে পড়তে হবে ঠিকই। আসল কথা হলো, আমি বিলেত টিলেত কোনোদিনই যাইনি। সে কি? হ্যাঁ ভাই, সত্যিই বলছি, বিশ্বাস কর, অন দ্য অনার অফ এ জেন্টেলম্যান। নতুন কিছু করব, নতুন কোনো পথে জীবিকা উপার্জন করব, এই প্রতিজ্ঞাই করেছিলুম। সেই জন্যেই সারেংদের সঙ্গে মিশে বন্ধুত্ব করেছিলুম।
লাইব্রেরিতে গিয়ে যত রাজ্যের ভূগোল আর ভ্রমণ কাহিনীর বই পড়তুম, আর গঙ্গার ধারে গিয়ে যেচে ভাব করে ওদের তোয়াজ করতুম। পয়সাও কিছু খরচ করেছি ওদের পেছনে। তারপর দু একজনের সঙ্গে কিছুটা বন্ধুত্ব গড়ে উঠতে তাদের দিয়েই ওইসব দেশের খাম পোস্টকার্ড আনিয়ে লিখে লিখে আবার তাদের হাতেই দিয়েছি। তারা সেই সব জায়গায় গিয়ে পোস্ট করেছে। নিজেরা হয়তো যেতে পারেনি, আত্মীয় স্বজন দিয়ে পোস্ট করিয়েছে। ওরা বেশি লেখাপড়া শেখেনি তো, ওদের কাছে এখনো বন্ধুত্বের দাম আর কথা দেওয়ার দাম আছে রে। যে কথা দিয়ে যাবে প্রাণ দিয়েও তা রাখবে, রেখেওছে। ঠিক ঠিক যার পরে যা, যেখান থেকে যে তারিখে যা ফেলার তাই ফেলেছে। তারপর প্রায় রুদ্ধশ্বাসে প্রশ্ন করি, এ যে আরব্য উপন্যাসের গল্প প্রায়। হ্যাঁ, কতকটা তাই। ওই সময়টা আমি কিছুদিন বিজনেস ম্যানেজমেন্ট আর ইকোনমিক্সের বই সংগ্রহ করে আলমোড়ার কাছে দূর এক পাহাড়ি গ্রামে চলে গিয়েছিলাম। সেও এক ওই সারেং বন্ধুর আত্মীয়ের কটেজেই। ছোট্ট কৌজি, সুখ স্বাচ্ছন্দ্যের পূর্ণ ব্যবস্থা ছিল। স্বেচ্ছা নির্বাসন হলেও কোনো কষ্ট হয়নি। বাবা মাও জানতেন না। তাদের ধারণা কোনো সারেং বন্ধু আমাকে স্মাগল করে বিলেতে নিয়ে গেছে। এর মধ্যে আমার ওই অজস্র চিঠি লেখার ফলে কলকাতায় বেশ চাউর হয়ে গিয়েছিল আমার বিলেত যাওয়ার কথাটা। মাস 9 পরে ফিরে প্রথমেই এই অফিসে এসেছিলাম দেখা করতে। এখানের পার্সোনেল অফিসার হলেন আমাদের হেডমাস্টার মশাইয়ের জামাই, সেই জেনেই এসেছিলুম। তিনি আমাকে দেখা মাত্রই সাহেবের কাছে নিয়ে গিয়ে পরিচয় করিয়ে দিলেন। আমি বহুদিন বিলেতে ছিলুম, এক্সটেন্সিভলি ইউরোপে ঘুরে বেরিয়েছি, ওখানে ব্যবসা স্টাডি করতেই গিয়েছিলুম ইত্যাদি। সঙ্গে সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট লেটার। আমাকে একটা দরখাস্তও লিখতে হয়নি যে মিথ্যে কথা লিখব। ওরাই বরং লিখিতভাবে অনুরোধ করেছিলেন আমাকে চাকরিতে নেবার জন্য। তারপর অবশ্যই আমার ওয়ার্থ প্রমাণ করে দিয়েছে। এর মধ্যেই ইনক্রিমেন্টও হয়ে গেছে একটা। আসল কথা, পড়াশোনাটা ভালোই করেছি ভাই, ফাঁকি দিইনি। আর বোধ হয় একটা স্বাভাবিক ন্যাকও ছিল। এই হলো সত্যি, ট্রুথ অ্যান্ড নাথিং বাট দ্য ট্রুথ। ইচ্ছে হয় বিশ্বাস কর, না হয় করিস না। কিন্তু লন্ডনের ওই ঠিকানা, সেও আমার ওই তোদের মতে যাকে বলে ডিসরেপুটেবল বন্ধুর কাণ্ড। ওটা তার এক শালার ঠিকানা। সে শালাকে বলে রেখেছিল চিঠিটা যাওয়া মাত্রই সে এখানে রিডাইরেক্ট করে দিত। আবারও সে অপ্রতিভের মতো একটু হাসলো একবার। বন্ধুরা, আজকের মতো গল্প পাঠ এখানেই শেষ করছি। গল্প কেমন লাগলো কমেন্ট সেকশনে লিখে জানান প্লিজ। খুব শিগগিরই আবার একটা ভিন্ন স্বাদের নতুন গল্প নিয়ে চলে আসবো কাহিনীর মঞ্চে। ততক্ষণের জন্য বিদায়।